বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফলিত এখানে এই সাউন্ডটা কম, এই সাউন্ডটা কম, বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের আহ প্রশিক্ষণার্থী সবাইকে বাটানের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায়। যান্ত্রিকতা এবং কালের পরিক্রমায় অনেকটা আমরা কর্ম চঞ্চলতার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে অনেক অনুসর্গ উপসর্গ, জীবন আচারে অনেক কিছু যোগ হচ্ছে। সময়ের বিবর্তনে আমাদের নতুন নতুন কিছু রোগেরও প্রাদুর্ভাব হচ্ছে, এবং তার সাথে যোগ হচ্ছে মানুষের প্রতিনিয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কমানোর যে প্রতিযোগিতা। সেখানে নতুনত্ব যোগ করছে প্রতিদিনই আমাদের শরীরে মেদ বা ভুঁড়ি বা যেটাই বলি না কেন, অনেকে মুটিয়ে যাওয়া কিংবা মোটা হওয়া, এ ধরনের শঙ্কা নিয়ে আমরা সব সময় শঙ্কিত থাকি। আমরা আজকের এই আলোচনায় মেদ বা ভুঁড়ি হলে এর কি করণীয়, কি হচ্ছে, এর ফলে শ্রুতিতে আমার আপনার শরীরে কি ধরনের সমস্যা হচ্ছে, সে বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই আলোচনা। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, বার্টানকে সহযোগিতা করবেন। আমরা যদি একটু- সাধারণত মেদ বা ভুঁড়ি বা চর্বি শরীরে যদি জমে, তাহলে শারীরিক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। সৌন্দর্যে যেমন হানি ঘটে, পাশাপাশি নতুন কিছু রোগেরও আবির্ভাব ঘটে। তার মধ্যে খুব পরিচিত যে রোগগুলোর মধ্যে রয়েছে, যেমন আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস হতে পারে আপনার, উচ্চ রক্তচাপের যে ঝুঁকি আছে সেটাও বেড়ে যেতে পারে। হৃদরোগের যে ঝুঁকিটা, আসলে আমাদের বডিতে কোলেস্টেরল লেভেলটা তখন বেড়ে যায়। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে, পাশাপাশি আরো কিছু কিছু রোগ নতুনত্ব আমার শরীরে আপনার শরীরে দেখা দেয়। চলুন আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। আমরা একজন মানুষ সুস্থ থাকতে হলে সেক্ষেত্রে তার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স সম্পর্কে একটু ধারণা থাকাটা জরুরি। আমরা বলেছিলাম যে সময়ের পরিক্রমায় অনেকটা যান্ত্রিকতার ছোঁয়ায় আমরা আধুনিক সুযোগ সুবিধা নিতে গিয়ে কর্মচাঞ্চলতার মাঝে অনেকটা শরীরকে অলসের মধ্য দিয়ে ফেলে দিচ্ছি, যার ফলশ্রুতিতে আমাদের ওজন এবং উচ্চতা অনুসারে আমার বিএমআইটা অনেকাংশ ঠিক থাকছে না। সাধারণত একটা স্ট্যান্ডার্ড বিএমআই বলা হচ্ছে, সেটা হচ্ছে 18.5 থেকে 24.9 পর্যন্ত একটা নর্মাল একজন স্বাভাবিক মানুষের জন্য বিএমআই। যদি কেউ নিচে হয়ে থাকে
সেটা আন্ডার ওয়েট হতে পারে। এবং এই যে 24.9 যেটা বলা হচ্ছে, অর্থাৎ তারপরে যে 25 থেকে শুরু করে এরপরে কারো যদি বিএমআই বেড়ে যায়, তার মানে সে ক্রমান্বয়ে মুটিয়ে যাওয়া বা মেদ জমে যাওয়ার দিকে চলে যাচ্ছে। এই বিষয়টা আমাদের অত্যন্ত লক্ষণীয়। এবং শুধু গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চলেও এই সমস্যাটা আহ প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা যদি দেখি, বিশ্বের প্রায় 195টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে বলা হচ্ছে শেষের দিকে, তলানির দিকে, হলো 182তম। সেখানে 5% লোকের কথা বলা হচ্ছে। কিন্তু এটা হিসাবটা ক্রমান্বয়ে কিন্তু বেড়ে চলছে। বিশেষ করে আমাদের চাইল্ড, অর্থাৎ যারা শিশু, আগামীর যারা ভবিষ্যৎ, এদের মাঝে স্টান্টিং এর রেট অনেকটা কমে এসছে। তো প্রকারান্তের যেটা হয়েছে, আমাদের ওভারওয়েট, ওবেসিটি সংখ্যা গ্র্যাজুয়ালি কিন্তু বেড়ে চলছে। যেটা 2020 সালে একটা ডাটা ছিল, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফের একটা ডাটা। এবং ক্রমান্বয়ে এটা বেড়ে চলছে, যেটা আমাদের জন্য অ্যালার্মিং, অর্থাৎ আগামী প্রজন্মের দিকে যদি আমরা তাকাই। এই যে চর্বি বা ফ্যাটের কথা বলা হচ্ছে, সাধারণত দুই ধরনের ফ্যাট আমরা দেখি। একটা ভিসারাল ফ্যাট, যেটা আসলে খুব একটা চোখে পড়ে না, যেটা ইন্টারনাল, আমাদের স্টমাক, আমাদের লিভার, অন্ত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ যে অঙ্গে সেগুলো জমা হতে থাকে। সাবকুইন্টিনিয়াস যেটা ফ্যাট, যেটা সারফেস অর্থাৎ উপরে ত্বকে যেটা দেখা যায়, যেটা খুব সহজে আমরা বুঝতে পারি। এই মেদ বা চর্বি হওয়ার কারণগুলো আসলে কি কি? আমরা যদি দেখি, মোট কথায় অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম, আমরা চর্বি ও ফ্যাট বা যাই খাই না কেন, সেটা যদি ঠিক মতো পরিপাক যদি না হয়, তাহলে আপনার শরীরে এগুলো জমা বাঁধবে। অর্থাৎ নর্মালি আপনার যদি মেটাবলাইজ হয়, তাহলে আপনি সেখান থেকে শক্তি, এনার্জি গেইন করবেন, সেগুলো আপনি ইউজ করবেন। কিন্তু সেটা যদি কোনো কারণে যদি হজম যদি না হয়, তাহলে আপনার শরীরে সেটা চর্বি আকারে জমা হবে। এটা অনেকটা বয়স, শরীরের ওজন, কর্মক্ষমতা, কি করছেন, এগুলোর উপর অনেকটা নির্ভরশীল। তার সাথে আরো কিছু বিষয় রয়েছে। আমরা সাধারণত এই ফ্যাটকে মেটাবলাইজ করার জন্য দুটো উপাদান কাজ করে। একটা হলো কার্টিনিন, যেটা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে, বিশেষ করে লাইসিন, মিথিওনিন, এবং যেটা লিভার এবং কিডনি, মস্তিষ্কের মাধ্যমে সংশ্লেষিত হয়। আর একটা ভিটামিন B2 বা রিবোফ্লাভিন আমরা যেটা বলি। এই দুটো উপাদান হচ্ছে আপনার বডিতে যখন আমরা ফ্যাট নিয়ে থাকি বা খাই, তখন এগুলো মেটাবলাইজে সাহায্য করে থাকে। কোনো কারণে যদি এদের অনুপস্থিতি হয় বা অভাব দেখা দেয়, তাহলে আপনার বডিতে ফ্যাট বা চর্বি জাতীয় যে খাবারটা আপনি খাচ্ছেন, সেগুলো পরিপাক হবে না। কিন্তু যখন পরিপাক হবে না, তাহলে কথা একটাই, আপনার শরীরে চর্বি বা ফ্যাট জমা হবে। এটাই স্বাভাবিক, তাই না? আমাদের অনেক সময় দেখি আমাদের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া জনিত সমস্যা, অর্থাৎ ক্ষুদ্রান্তে যদি ব্যাকটেরিয়া আক্রমণ হয়, এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, ডায়রিয়ার সমস্যা, এই ধরনের সংক্রমণের ফলে মূলত এই যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পুষ্টিনালীর এক ধরনের ব্যাকটেরিয়া, যারা মুখ এবং বৃহদন্ত্রে জন্য জরুরি বা প্রয়োজনীয়, কিন্তু কোনো কারণে সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, সেগুলো কিন্তু ব্যাকটেরিয়াগুলো পাকস্থলীর ক্ষুদ্রান্তে ছড়িয়ে পড়ে। যখন ক্ষুদ্রান্তে ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে আপনার সেখানে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়, আপনার হজম ক্রিয়া ব্যাঘাত ঘটে। যার ফলশ্রুতিতে আমাদের যখন হজম ক্রিয়া ঠিকমতো হবে না, মেটাবলাইজ যখন ঠিকমতো হবে না, আপনার বডিতে চর্বি বা ফ্যাট জমে যাওয়ার লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে। এর কারণগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত যে খাদ্যাভ্যাস, পাকস্থলীতে অ্যাসিডিটি। আবার অনেক সময় আমরা দেখি যে এই যে যখন এই ব্যাকটেরিয়াগুলো ওখানে অবস্থান করে, আপনি যেই ধরনের ভালো ভালো খাবার বা পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিন্তু কোনো লাভই হচ্ছে না। কারণ এই পুষ্টিকর খাবারের পুষ্টি উপাদানগুলো অনেকাংশে এই ব্যাকটেরিয়াগুলো শুষে নেয় বা খেয়ে ফেলে। যার ফলশ্রুতিতে আপনার রক্তে বা আপনার দেহে পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। আমাদের শরীরে অনেক সময় হরমোনের তারতম্য বা ইমব্যালেন্স হয়ে থাকে। এটার জন্য অনেকগুলো দায়ী, আমাদের জীবনাচার যেমন দায়ী। এর ফলশ্রুতিতে কি হচ্ছে, আপনার শরীরে বিভিন্ন ধরনের ইনসুলিনের যেমন ঘাটতি হচ্ছে, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এবং
যার ফলে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ধরনের সাইন্স সিমটম গুলো লক্ষিত হয়। পলিস্টিক ওভারি থেকে শুরু করে তাদের মেদ বা ভুঁড়ি বেড়ে যাওয়ার লক্ষণগুলো প্রকাশিত পায়। বিশেষ করে মায়েদের 40-এর পরে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে 40-এর পরে আমরা বলছি, সেক্ষেত্রে তাদের পেটে বা শরীরে চর্বি জমে যাওয়ার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়। কারণ এই সময় তাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, বিশেষ করে যে প্রজনন হরমোনগুলো তার বডিতে কমে যায়, যার ফলশ্রুতিতে এই ধরনের হরমোনাল ইমব্যালেন্সের ফলে তার তলপেট থেকে শুরু করে বডিতে চর্বি জমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। অর্থাৎ এই যে হরমোন আমাদের শরীরে কোষে মেটাবলিক প্রক্রিয়া, কোষের কার্যক্রম, এনার্জি উৎপাদন করা, চর্বির সঞ্চালনের সঠিক মাত্রা বজায় রাখে। যেহেতু হরমোন একা কাজ করে না, সবাইকে একসাথে নিয়েই কাজ করে, অর্থাৎ কোনোটার যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে হরমোনের যে ভারসাম্য নষ্ট হয় এবং আপনার মেটাবলিক অ্যাক্টিভিটি নষ্ট হয়, এবং যার ফলশ্রুতিতে আপনার বডিতে চর্বি জমার প্রবণতা বেড়ে যায়। আমি একটু আগে বলেছিলাম যে বিশেষ করে আমাদের মায়েদের 40-এর পরে যখন মনোপজ শুরু হয়ে থাকে, সে সময় তার ইস্ট্রোজেন নামক যে হরমোনটা আছে সেটা সিক্রেশন কমে যায়, এবং অনেক সময় দেখা যায় তারা অবসাদ বিষণ্ণতায় ভোগে, যার ফলে তার বডিতে কর্টিসলের পরিমাণটা বেড়ে যায়, এবং এর ফলে আমরা দেখি তাদের মেদ বা চর্বি জমার আহ, শরীরে জমার প্রবণতা একটু বেড়ে যায়। এর অন্যতম কারণ আমরা বলেছিলাম যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, লাইফস্টাইল রয়েছে, পাশাপাশি বয়সের একটা তারতম্য রয়েছে। হাই সুগার বা কার্বোহাইড্রেট, আমরা প্রতিনিয়ত কর্মব্যস্ত জীবনে অনেকটা প্রসেস খাবারের দিকে ঝুঁকে পড়েছি, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে আমাদের লাইফস্টাইলে যে খাদ্যাভ্যাসে প্রক্রিয়াজাত খাবারের অনেকটা নির্ভরশীলতা বেড়ে গেছে, যার ফলে এই ধরনের প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে হাই কার্ব থাকে এবং সুগার কন্টেন্ট থাকে, যা রক্তের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যখনই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বডিতে গ্রহণ করবেন, তখন এগুলো আপনার গ্লুকোজ সিক্রেশন করবে। এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার বডিতে ইনসুলিন সিক্রেশন হয়। আমরা আরেকটু আহ, ভিতরে গিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ ফুড হ্যাবিটের যে চেঞ্জগুলো হচ্ছে আমাদের, বিশেষ করে ফুড কম্পোজিশন। আপনার খাবারে বলা হচ্ছে 50% ফাইবার বা আঁশযুক্ত শাকসবজি, ভেজিটেবল এগুলো খাওয়ার কথা ছিল, আর 50% অন্যান্য খাবারগুলো, সেখানে শর্করা বলেন কিংবা আমিষ বলেন সেগুলো মিলে। কিন্তু এই কম্পোজিশনটা যদি ঠিক মতো না হয়, আমরা দেখি অনেকাংশেই এর ব্যত্যয়। আমরা অনেকটা দেখি যে কার্বোহাইড্রেট বা কার্ব জাতীয় খাবারের প্রতি অনেকেই ধাবিত হয়, এবং একই দেখি ফুড মিলিং প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। আপনার যখন যে সময় যে খাবারগুলো খাওয়ার কথা ছিল সেগুলো আমরা খাই না। আমরা অনেকেই দেখি যে সকালের নাস্তাটা করি না, সকালে কম খাই, দুপুরে একটু বেশি খাই, রাতে যেহেতু সময় পাওয়া যায় রাতে আরো বেশি করে খাওয়াই। এই যে মিলিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু একটা প্রভাব ফেলছে আমাদের লাইফে। বডি স্ট্রাকচার, আপনার বডির গঠন অনুসারে যদি খাবারগুলো সঠিক মাত্রায় যদি গ্রহণ না করেন, সেটাও একটা সমস্যা। বয়সের সাথে, সাধারণত বলা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আপনার বডিতে চর্বি জমার প্রবণতাটা বেড়ে যায়, বিশেষ করে 40-এর পরে। তো সেক্ষেত্রে 40-এর পরে যতটা বেশি ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবারগুলো পরিমিত খাওয়া যায় ততটাই মঙ্গল। কারণ 40-এর পরে আপনার বডিতে বিভিন্ন চেঞ্জের ফলে বডিতে এমনিতেই চর্বি জমে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তার সাথে যোগ হয়েছে আমাদের লাইফস্টাইল, জীবনাচার, যেটা আমরা বলছি। কারণ প্রতিনিয়ত আমাদের কর্মব্যস্ততার পাশাপাশি আমরা যান্ত্রিকতার দিকে ঝুঁকে যাচ্ছি। এই যান্ত্রিকতার সুবিধা নিতে গিয়ে অনেকটা আমরা অলস জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছি, যেটাও বডিতে চর্বি জমে যাওয়ার অন্যতম কারণ। এই যে মিল কম্পোজিশন, মিল প্যাটার্ন, বডি স্ট্রাকচার, এইজ এবং জীবনাচার, এই প্রত্যেকটাই আসলে একটা জায়গায় গিয়ে প্রভাব ফেলছে, সেটা হলো স্টমাক, আমার ডাইজেস্টিভ সিস্টেম। যখন ডাইজেস্টিভ সিস্টেম যখন আমার ঠিক মতো কাজ করে না, কাজ করতে পারে না, তখন স্টেরাইল হয়ে যায়, সে ঠিক মতো কাজ করে না। যখন সে ঠিক মতো ফাংশনিং হচ্ছে না, এর ফলে, অথবা কার্বোহাইড্রেট ডমিনেন্ট আমার মিলিং প্যাটার্ন যখন থাকছে, যখন সে কাজ করছে না, তার ফলশ্রুতিতে হচ্ছে কি আপনার বডিতে চর্বি জমে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। আমরা অনেকেই বারবার কার্বোহাইড্রেট খাই, একটু পর পর খাই, অর্থাৎ প্রত্যেকটা কার্বোহাইড্রেট খাওয়ার পরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার বডিতে গ্লুকোজ বের হচ্ছে, সেই গ্লুকোজটাকে অ্যাবজর্ব করার জন্য, সেটাকে মেনটেন করার জন্য এক্সট্রা ইনসুলিন সিক্রেশন হচ্ছে। যখন সেই ইনসুলিন বারবার
বের হওয়ার পর এক সময় সে বলছে তার ক্যাপাসিটি বাইরে যখন চলে যায় তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবং এর ফলে আমাদের বডিতে চর্বি, এক্সট্রা চর্বি জমে জমে যাচ্ছে, মুটিয়ে যাওয়ার প্রবণতা, বিশেষ করে ভুঁড়ি হওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। যারা বারবার আমরা কার্বোহাইড্রেট খাই, একটু খাওয়ার পর পর আবার খাচ্ছি, বারবার খাচ্ছি, এতে করে ব্যালেন্স থাকছে না। আমাদের এই যে ইনসুলিন যে রেজিস্ট্যান্টের যে কথাটা এসছে, এর যে কারণটা হলো উচ্চ মাত্রায় যেমন কার্বোহাইড্রেট খাচ্ছি, পাশাপাশি বারবার কার্বোহাইড্রেট খাচ্ছি, স্ট্রেস পায়। আমরা যখন কোনো ধরনের সমস্যা বা মানসিক চাপে ভুগি তখন হচ্ছে, অ্যাক্টিভিটি যখন আমরা কমিয়ে দিচ্ছি তখন হচ্ছে, ল্যাক অফ এক্সারসাইজ যখন হচ্ছে, এবং প্রসেস ফুডগুলো যখন খাচ্ছি, যার ফলশ্রুতিতে আমার বডিতে আমরা যদি দেখি যে আমাদের সেলগুলোর এই গ্লুকোজগুলোকে নিয়ে যাচ্ছে এবং সেটাকে সহযোগিতা করছে হলো ইনসুলিন। কিন্তু যখন বারবার খাচ্ছি, পরিমাণে বেড়ে যাচ্ছে রক্তে, তখন সেই ইনসুলিন কাজ করছে না, সে নেওয়ার যে সক্ষমতা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক থাকছে না। যার ফলশ্রুতিতে ইনসুলিন রেজিস্ট্যান্ট যেমন হয়ে যাচ্ছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, এক সময় আমার বডিতে ইনসুলিন কাজ করার যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলছে, তখন আর্টিফিশিয়াল ইনসুলিন আপনাকে নিতে হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা দেখি প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস 2, যেটা আমার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি আমার মেদ বা ভুঁড়ি বা পেট বড় হয়ে যাওয়ার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে। ভুল খাদ্যাভ্যাস আমরা বলেছিলাম আসলে, কারণ আমার খাদ্য প্রণালীতে যেই ফর্মে থাকার কথা ছিল, যেখানে 50% ফ্রুটস ভেজিটেবল থেকে অন্যান্য ছিল, এবং আর 50% আমার প্রোটিন বা আমিষ, তার সাথে কার্বোহাইড্রেট খাওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখি যে আমার ভুল খাদ্যাভ্যাস গ্রহণের ফলে আমার হজম ক্রিয়া যেমন ব্যাঘাত ঘটছে, অতিরিক্ত চর্বি বা মেদ জমে যাওয়ার জন্য প্রবণতা বাড়ছে। পাশাপাশি আমরা যখন খাবার গ্রহণ করি সেখানেও এক ধরনের ভুল হয়। আমরা যখন খাবার খেতে থাকি বা খাই, তখন আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে যে খাবার শুরুটা করা উচিত ছিল যেটা হলো যে আমাদের পানি দিয়ে। আমরা অনেকাংশে আহ দেখা যাচ্ছে যে পানি না খেয়েই আমরা খাবার খাওয়া শুরু করি। এই যে খাবার খাওয়ার যে শুরু করার যে প্রবণতা, তাহলে কি হচ্ছে, আপনি যখন খাচ্ছেন খাওয়ার মাঝখানে আবার পানি খাচ্ছেন, কিংবা খাবার শেষ করার সাথে সাথে পানি খাচ্ছেন, কিন্তু এটা ঠিক না। এতে করে হচ্ছে কি, আপনার বডিতে যে খাবারটুকু আপনি নিচ্ছেন হজম করার জন্য, সেই খাবারটুকু হজমে ব্যত্যয় ঘটছে। বিশেষ করে এই খাবার হজম করার জন্য যে ধরনের এনজাইম, যে ধরনের হরমোন, যে ধরনের অ্যাসিড দরকার, সেগুলোর ঘনত্ব কমে যাচ্ছে। এই ঘনত্ব কমে যাওয়ার ফলে যেটা হচ্ছে, আপনার পরিপাকে ব্যাঘাত ঘটছে। অর্থাৎ হজম না হয়, অনেক ক্ষেত্রে আমি বলি যে পচন বা ফার্মান্টেড হচ্ছে। এই ফার্মান্টেড হওয়ার ফলে আপনার যেটা হচ্ছে গ্যাস ফর্ম করছে, এখান থেকে আপনার আহ, যেটা হচ্ছে যে আপনার চর্বি জমা বা মেটাবলিসে ব্যাঘাত ঘটার ফলে যেটা হলো চর্বি জমার প্রবণতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভুল খাদ্যাভ্যাসের ফলে আপনার যেমন বাত থেকে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাচ্ছে বা বাতের হওয়ার সম্ভাবনা বাড়ছে, মোটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি আরো একটা ঘটনা ঘটছে, সেটা হলো আপনার কিডনিতেও গিয়ে প্রেশার ফেলছে। একই সাথে যেটা হচ্ছে যে, যেহেতু এখানে তার ঘনত্বটা কমে যায়, অর্থাৎ অ্যাসিড বা হরমোন বা এনজাইমের ঘনত্বটা কমে যায়, তখন এক্সট্রা এনজাইম বা অ্যাসিড প্রডিউস করার জন্য যে অর্গানগুলো এই এনজাইমগুলো তৈরি করে, তাদের এক্সট্রা প্রেশার পড়ে, যেটা ওই অঙ্গগুলো প্রত্যঙ্গগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে যায়। একসময় তারাও বিকল হয়ে যায়। আমরা এই জায়গায় বিষয়টা হলো যে, যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে যেটা দরকার, সঠিক ফুড চয়েসটা জরুরি। অর্থাৎ আপনার ফুড মিলিং প্যাটার্নে যেমন কার্ব বা কার্বোহাইড্রেট বা ফ্যাট, চর্বি জাতীয় খাবার থাকবে, পাশাপাশি 50% প্লাস যেটা থাকা দরকার সেটা হচ্ছে আপনার শাকসবজি, ভেজিটেবল, যেটা আমরা বলি ফল ফলাদি, এগুলো অবশ্যই রাখতে হবে। ফুড হ্যাবিট গ্রহণের ক্ষেত্রে আমরা বলেছিলাম খাবার অবশ্যই গ্রহণ করবেন পরিমিত, পাশাপাশি যে করতে হবে, খাবার গ্রহণ করার আগে পানি খেয়ে নিতে হবে। খাবার মাঝখানে কোনো অবস্থায় পানি খাওয়া যাবে না, খাওয়া শেষ করে আপনাকে পানি খেতে হবে, আধা ঘন্টা পরে পানিটা খেতে হবে। তবে খেয়াল রাখতে হবে, খাবার খাওয়ার ক্ষেত্রে মনোসংযোগটা অত্যন্ত জরুরি। আমরা যখন খাবার খাই, মনোসংযোগ থাকে না। অর্থাৎ আয়েশ করে খাবারটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যখন খাবার খাচ্ছেন, অবশ্যই 30 থেকে 40 বার চর্বণ ক্রিয়া সম্পন্ন করেই খাবারটা আপনাকে স্টমাকে পাঠাতে হবে। আমরা অনেকাংশে যেটা করি, অধিকাংশ মানুষই যেটা করে থাকে, খুব তাড়াহুড়ো করে খেয়ে থাকে।
যার ফলে যেটা হচ্ছে যে আমার খাবারটা ঠিক মতো চিবানো হয় না। আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের খাবারের যে আহ, হজম ক্রিয়াটা কিছু কিছু খাবারের ক্ষেত্রে, বিশেষ চর্বি জাতীয় খাবারের ক্ষেত্রে, সেগুলো হজম ক্রিয়াটা শুরু হয় মুখগহ্বর থেকে, এবং সেখানে অনেক ধরনের স্যালাইভা সিক্রেশন হয়। এবং একই সময়ে আপনার এই খাবারটা হজম করার জন্য আপনার স্টমাক কিন্তু প্রিপেয়ার থাকে। কিন্তু আপনি যদি সময় নিয়ে যদি না খান, ভালো করে না যদি চিবান, তাহলে অর্ধ চিবানো বা কম চিবানোর ফলে আপনার স্টমাক তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। কারণ তার সক্ষমতার বাইরে যদি তাকে যদি খাবারগুলো পৌঁছানো হয়, সেক্ষেত্রে অনেকাংশে সে ঠিক মতো হজম করতে পারবে না। যদি হজমে ব্যত্যয় ঘটে, তাহলে যে ঘটনা ঘটছে, আপনার বডিতে চর্বি জমে যাবে, ফার্মান্টেড হবে, ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে, বাতের সমস্যা দেখা দেবে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকবে। অতএব খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। খাবার গ্রহণের করার আগে অবশ্যই পানি খেয়ে নিতে হবে। খাবারের মাঝখানে পানি খাওয়া যাবে না। খাবার শেষ করার আধা ঘন্টা পরে আপনাকে অবশ্যই পানি খেতে হবে। প্রিপারেশনটা একটা বিশাল বিষয়। অর্থাৎ আমরা মুখরোচন বা স্বাদ বিলাস করতে গিয়ে অনেকটা ফ্রাই কিংবা ভোজন রসিকতার কারণে অতিমাত্রায় মশলা ব্যবহার করে থাকি। সে মশলা সমস্যা না, কিন্তু সে মশলাটা পরিমাণে বেশি হলে কিংবা রন্ধনশালার অতি ভাজা কিংবা পোড়ানোর ফলে সে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার রান্নাটা যদি সঠিকভাবে যদি না হয়, সেক্ষেত্রে আপনার হজম ক্রিয়া যেমন ব্যত্যয় ঘটবে, পাশাপাশি হজম ক্রিয়া ব্যত্যয় হলে সেক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, চর্বি জমে যাওয়ার যে ঘটনাগুলো সেগুলো ঘটবে। আমরা একটু আগে বলেছিলাম যে আপনার মুখগহ্বর থেকে যেভাবে খাবারগুলো আমরা খেয়ে থাকি, সেখানে কর্তন, ছেদন, চর্বণ, প্রত্যেকটা দাঁতেরই কিন্তু কাজ রয়েছে। সেই কাজগুলো যদি ঠিক মতো আমরা যদি না করতে পারি, অর্থাৎ ঠিক মতো যদি না চিবাই, এবং আপনার স্যালাইভার সিক্রেশনের জন্য যে জিহ্বার মাঝখানে যে আমরা চর্বণ ক্রিয়া সম্পন্ন করি, অর্থাৎ প্রত্যেকটা সেল বিভিন্ন ধরনের রেসপন্স করে। আপনি যদি জিহ্বার কথাই চিন্তা করেন, এক একটা অংশে খাবার এক এক ধরনের স্বাদ কিন্তু সে বলে দেয়। অগ্রভাগে হয়তো বলে দিচ্ছে এক ধরনের স্বাদ, পশ্চাৎভাগে এক ধরনের স্বাদ বলে দিচ্ছে, মধ্য অংশে এক ধরনের স্বাদ বলে দিচ্ছে। অর্থাৎ তাকে যদি সময় নিয়ে চিবান, তাহলে এই জিহ্বা আপনাকে বলে দিবে কোন খাবার, সে অনুযায়ী তার স্যালাইভা সিক্রেশন করবে, সে অনুযায়ী স্টমাককে রেডি করবে। অর্থাৎ আপনি যদি ভালো করে চিবিয়ে যদি খাবারটা স্টমাকে পাঠান, তাহলে হজম ক্রিয়াটা ভালো হবে। আমাদের সঠিক প্রোটিন আমরা না খাই না, কারণ আমাদের, আমি একটু এর আগেই বলেছিলাম যে ফ্যাট মেটাবলাইজ করার জন্য আপনার কার্টিনিন যে বলা হচ্ছে, সেটা মূলত এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমার অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমার পরিপাকে সহযোগিতা করে থাকে। কিন্তু সঠিক পরিমাণ যদি অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের যদি গ্রহণ যদি না করি, পরিমাণে যদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ যদি না করি, সেক্ষেত্রে আমার হজম ক্রিয়া ব্যাঘাত ঘটছে। অর্থাৎ পরিমিত পরিমাণ আপনাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। একটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে, প্রোটিন জাতীয় খাবার প্রতিদিনের ক্ষয়পূরণ এবং আমার বৃদ্ধিতে সাহায্য করে থাকে। আমাদের প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, সেটা পূরণ করার জন্য অবশ্যই প্রোটিনযুক্ত খাবারগুলো খেতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে, অতি মাত্রায় প্রোটিনযুক্ত খাবার খাওয়া থেকেও বিরত থাকতে হবে। আপনার প্রোটিনের পাশাপাশি অবশ্যই শাকসবজি, ফলমূল, এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে, সেটিকে আমাদের নিশ্চিত করতে হবে। মানসিক চাপ আসলে আমাদের সময়ে ব্যস্ততায় অনেকটা মানুষ আমরা নিঃসঙ্গ হয়ে যায় মাঝে মাঝে। সে একাকিত্ব থেকে মানসিক চাপ, হতাশা বাড়ে, এটাই স্বাভাবিক। এই হতাশা বা মানসিক চাপ থেকে আমাদের যে বিষয়গুলো, লক্ষণগুলো প্রকাশ পায়, তার মধ্যে অন্যতম হচ্ছে রাত জাগা, ঘুম আসে না। অর্থাৎ আপনি যদি রাত জেগে থাকেন, এই রাত জাগার ফলে আপনার বিপাকীয় ক্রিয়া যেমন ব্যাঘাত ঘটবে, পাশাপাশি আপনার শরীরে যে রিপেয়ার মেনটেনেন্সের যে কাজটা, সেটাও কিন্তু ব্যাঘাত ঘটবে। পাশাপাশি আপনার রাত জেগে থাকার যে একটা প্রবণতা, সেটা বেড়ে যাবে। আপনি যখন রাত জাগবেন, এবং কিছু কিছু খাবারের প্রতি আপনি একটু আসক্ত বেড়ে যাবে, বিশেষ করে প্রসেস খাবার এবং কার্ব বা মিষ্টি জাতীয় খাবারটা মানুষ বেশি রাত্রেবেলা বেশি পছন্দ করে। এবং বারবার যখন সে খাবে জেগে জেগে, তখন তার শরীরে যেটা হচ্ছে যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমে যাওয়ার প্রবণতাটা অনেকাংশে বেড়ে যাবে। আমরা অনেকেই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাই, কিংবা ভালো কোনো খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের কোমল পানীয় গ্রহণ করে থাকি প্রতিদিন।
অনেকেই খেয়ে থাকে সেটা, অনেকে নিয়মিত খায়, কেউ হয়তো ওকেশনালি খায়। কিন্তু আপনার যে এই ধরনের পানীয়গুলো, কোমল পানীয়গুলো প্রচুর পরিমাণে সুগার থাকে। প্রায় 250 থেকে 300 ml বোতলে প্রায় 5 থেকে 7 চামচ পর্যন্ত চিনি থাকে, অর্থাৎ প্রায় 25 থেকে 30 গ্রামের মতন প্রতি 250 থেকে 300 ml বোতলে পাওয়া যায়। অর্থাৎ অতি মাত্রায় চিনি এখানে ব্যবহার করা হয়। আপনি যখনই এই ধরনের কোমল পানীয়গুলো গ্রহণ করবেন, আপনার শরীরে চিনির আধিক্যতা বেড়ে যাবে, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। যখন এই গ্লুকোজটা ঠিকমতো মেনটেনেন্স করা যাবে না, বা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারবে না, বা সেলগুলো ঠিকমতো অ্যাবজর্ব করতে পারবে না, তখন কিন্তু আপনার বডিতে অতিরিক্ত চর্বি আকারে এই সুগারটা আপনার ফ্যাটে কনভার্ট করবে বা রূপান্তরিত হবে। তার মানে অতিরিক্ত ফাস্টফুডের পাশাপাশি কোমল পানীয় যদি নিয়মিত কেউ গ্রহণ করে থাকে, সেক্ষেত্রেও আপনার মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। পাশাপাশি যদি ক্যাফিন থাকে, সেটাও কিন্তু মোটা হতে সাহায্য করে থাকে। আমরা অনেকটা অলস জীবন যাপন করতে অনেকেই পছন্দ করি। এই অলস জীবন যাপনের সাথে যে বিষয়টা কাজ করে, অর্থাৎ কাজ না থাকলে যে মানুষ করে, খাওয়ার প্রতি তার আসক্তি বেড়ে যায়। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সে গ্রহণ করে। এই অতিরিক্ত খাওয়ার তার শরীরে ফ্যাট বা চর্বি জমাতে সাহায্য করে থাকে আমাদের। অর্থাৎ এই ধরনের অতিরিক্ত খাওয়া বা অলস জীবন যাপন থেকে আহ নিজেকে সরিয়ে নিয়ে একটু চাঞ্চল্য যদি থাকা যায়, তাহলে স্বাস্থ্যের জন্য আমাদের ভালো। মোট কথা, চর্বি প্রতিরোধ বা দেহে চর্বির পরিমাণ যাতে না বাড়ে, সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, নিজকে কর্মচাঞ্চল্য প্রাণবন্ত রাখতে হবে। দীর্ঘ সময় আমরা কাজের প্রয়োজনে বিভিন্ন ডিভাইস বলেন, কাজের প্রয়োজনে বলেন, অনেকে দীর্ঘ সময় আমরা বসে থাকি। হয়তো অফিসে কাজে হতে পারে, কিংবা সোফায় বসে টিভি দেখা, কিংবা গান শোনা, এই কাজটা অনেকে করে থাকে। সেক্ষেত্রেও আমাদের এই ধরনের বদভ্যাসের কারণে আমাদের বডিতে অতিরিক্ত চর্বি বা মেদ জমে যাওয়ার কারণ হতে পারে। মেদ বা হওয়ার লক্ষণ আমরা জানি যে তার বিএমআই এর পরিবর্তন হবে ক্রমশই। আহ ওভারওয়েট থেকে ওবেসিটি, এরপর এক্সট্রিম লেভেলে সে চলে যাবে, স্বাভাবিক। অর্থাৎ তার বিএমআইটা 25-এর পরে যখন বাড়তে থাকবে, তার বডিতে চর্বি জমতে থাকবে, তার ফিজিওলজিক্যাল কিছু পরিবর্তন আসবে, আইসি ভাব চলে আসবে, কর্মচাঞ্চল্যতা কমবে, একা থাকার প্রবণতা বাড়বে। এই লক্ষণগুলো আমরা খুব বেশি দেখতে পাই যারা মুটিয়ে যায়। কিংবা হয়তো নিজেকে অন্যের কাছে উপস্থাপন করতে সে লজ্জা বোধ করবে, কুণ্ঠাবোধ করবে, অন্যদেরকে এড়িয়ে চলার যে মনস্থিতি, অর্থাৎ একা থাকার যে ইচ্ছা বা একা থাকার যে বিষয়টা, সেটা বেশি বেশি তাদের মাঝে পরিলক্ষিত হয়। আমাদের করণীয়টা কি আসলে? আমরা প্রথমে যদি বলতে চাই, সব ফ্যাট কিন্তু খারাপ না, এটাও মাথায় রাখতে হবে। ওমেগা অ্যাসিড, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ধরুন 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সে মাছগুলোতে যে ফ্যাটি অ্যাসিড গুলো রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী রয়েছে। নারিকেলের তেল হতে পারে সেটা, কিংবা ঘি হতে পারে, কিংবা অ্যাভোকাডো হতে পারে। এই ধরনের ফ্যাট জাতীয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো শরীরের চর্বি জমায় না, বরঞ্চ চর্বি কাটতে এবং চর্বি নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে থাকে আমাদের। আমাদের প্রতিনিয়ত যদি ভাত খেতে হয়, এই ভাতের জায়গাটা সবার জন্যই একটা অ্যালার্মিং। বিশেষ করে আমরা সাদা ভাত খাই। আমরা যেই চালের ভাত খাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে অনেকটাই পলিশ রাইস, যেখানে ফাইবারের থাকে না বললেই চলে, সেখানে শুধু কার্বোহাইড্রেট। আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, লো গ্লাইসেমিক ইন্ডেক্সের কথা বলে থাকি। অর্থাৎ খাবার পরে যেই ভাতটা খুব দ্রুত হজম হয়ে যায়, সেটা হলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। অর্থাৎ এই ধরনের চালের ভাত যদি আমরা খাই, দ্রুত যেটা হজম হয়ে যায়, সেটা দ্রুত আপনার বডিতে সুগার রিলিজ করে। এই সুগারটা আপনার ব্লাডে সার্কুলেট হয়, এবং বারবার সার্কুলেট হওয়ার ফলে ওই যে বললাম যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্ট যখন হবে, আপনার বডিতে চর্বি বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। অতএব আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে এই ধরনের পলিশ রাইস, সাদা ভাত, পলিশ রাইস, এই ধরনের চালের ভাত খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনাকে কিছুটা আনপলিশ রাইস, সেটা যে কোনো চালই হতে পারে, সেই ধরনের চাল যদি খান, সেখানে ফাইবার পাওয়া যাবে, অন্যান্য অনুপুষ্টি যেমন পাওয়া যাবে, সবচেয়ে বড় কথা সেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আপনার সুগারকে
দীর্ঘ সময় ধরে রিলিজ করবে, অর্থাৎ আপনার হজম ক্রিয়াটা ত্বরান্বিত করবে, আস্তে আস্তে হজম ক্রিয়াটা সম্পন্ন হবে। এতে করে আপনার যে গ্লুকোজের যে আধিক্যতা, সুগার যে আধিক্যতা আপনার ব্লাডে, সেটা অনেকটাই কমে যাবে। এজন্য যদি আপনি মেদ কমাতে চান, প্রথমেই আপনার খাদ্যাভ্যাসে যে আহ, পলিশ তেলের যে ভাত, সেটা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অনেকে চিনি খাওয়ার বা চিনি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের আহ খাদ্য প্রণালীতে আমরা অনেক ধরনের প্রসেস খাবার খাই, কিন্তু আপনি চাইলে নাট বা বাদাম জাতীয় যদি খাবারগুলো খান, এটা স্বাস্থ্যের জন্য সহায়ক, আপনার ফ্যাট বা চর্বি নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সহযোগিতা করবে। আমাদের পুষ্টি জগতে ডিনামাইট বলা হয় তিনটা খাবারকে। একটা হলো কলা, দুধ, ডিম। এই কলা এবং দুধ, অনেকে আমরা ঘুমের সমস্যা ভুগি, কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে যেটা আপনাকে ঘুমাতে সাহায্য করবে। দুধে রয়েছে হেবিগেজিন, যেটা আপনাকে ঘুমাতে সাহায্য করবে। ডিম তো আসলে একটা আদর্শ উৎস, সেখানে সকল পুষ্টির আধার সেখানে রয়েছে। অতএব এই তিনটা খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার রঙিন শাক সবজি ফলমূল এগুলো একটু বেশি করে খেতে হবে। যে সময় যে ধরনের শাকসবজি ফলমূল পাওয়া যায়, অবশ্যই খাবেন। এবং পাশাপাশি আপনার জীবনকে, আপনার প্রতিদিন শরীরকে সচল রাখার জন্য একটা নির্দিষ্ট একটা সময় আপনার ব্যায়ামের কথা চিন্তা করতে হবে। অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট আপনাকে একটু ব্যায়াম করতে হবে। সেটা হতে পারে বিভিন্ন খেলাধুলো, হতে পারে সেটা হতে পারে বাগান করা, হতে পারে সেটা হতে দৌড়াদৌড়ি, হতে পারে কিংবা সাঁতার। যে কোনো একটা ব্যায়াম প্রতিদিনের সময়ের মধ্যে একটা রুটিন মাফিক ওয়ার্কের মধ্যে রেখে দেন আপনি। আপনার জীবনকে প্রাণচঞ্চল রাখুন, কর্ম ব্যস্ত রাখুন। কিছু ব্যায়ামের কথা বলা আছে যেগুলো আমরা জানি, অনেকে হয়তো ঘরের বাইরে যাওয়ার সুযোগ হয় না, সেক্ষেত্রে আপনি চাইলে ঘরের মধ্যে, যদি একান্তই প্রয়োজন হয়, ঘরের মধ্যে কিছু ব্যায়াম আমরা করতে পারি। সেগুলো বলা হচ্ছে পুশ আপ থেকে শুরু করে সিঙ্গেল লেগ স্কোয়াট থেকে শুরু করে বার থেকে শুরু করে চেয়ার ডিন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে। অর্থাৎ যদি একান্তই বাইরে যাওয়ার সুযোগ না হয়, তাহলে অন্ততপক্ষে ঘরে হলো এই ব্যায়ামটা অবশ্যই করবেন। ঘুমটা সবার জন্য জরুরি। আপনি সবকিছু করলেন কিন্তু রাতে ঘুমান না, আপনার কোনো কিছুই ঠিক থাকবে না। ঘুমের টাইমটা একটু ফিক্সড সবার জন্য। আপনি যখন ঘুমাচ্ছেন, বিশেষ করে আমরা বলি যে রাতের ঘুমটা সবার জন্য জরুরি, এবং সেটা একটা নির্দিষ্ট সময় রয়েছে, 10টা থেকে 4টা বা 4:30, যাই হোক না কেন। অ্যাটলিস্ট আপনি 6 থেকে 6.5 ঘন্টা, 7 ঘন্টা প্রতিদিন ঘুমাতেই হবে। কারণ ঘুমের মধ্য দিয়ে আপনার বডিতে যে সারাদিনে যে ক্ষয়গুলো হয়, সেগুলো পূরণ হয়। অনেক এনজাইম বলেন, হরমোন বলেন, সেগুলো রিপেয়ার মেনটেন্যান্সের কাজটা কিন্তু রাতের বেলা হয়ে থাকে। আপনার ক্ষুধা মন্দা ভাব, সেটাও কিন্তু যদি ঠিক মতো ঘুম না হয় আপনার হবে। ডাইজেস্টিভ সিস্টেম ইনএক্টিভ হয়ে যায় যদি ঠিক মতো ঘুম না হয়, আপনার হজমে ব্যত্যয় ঘটে। এর অন্যতম কারণ রাতে ঘুম হয় না। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে অবশ্যই রাতের ঘুমটা নিশ্চিত করতে হবে। তবে ঘুমের ক্ষেত্রে খেয়াল বল, রাত 10টা থেকে রা- ভোর 4টা পর্যন্ত, এটা হলো ঘুমের আদর্শ সময়। আমাদের জীবনাচারে যেটা হচ্ছে যে সঠিক সময় আমরা খাই না। অর্থাৎ খাওয়ার নির্দিষ্ট সময় আপনার কম হোক বেশি হোক, কিন্তু সঠিক সময় খাওয়াটা জরুরি। সকালের খাওয়াটা বলা হচ্ছে 7টা থেকে 8টা, কিন্তু কোনোভাবে 10টার পরে যাওয়াই যাবে না। দুপুরের খাবারটা বলা হচ্ছে 12:30 থেকে 2টা, কোনোভাবে 4টার উপরে যাওয়াই যাবে না। অর্থাৎ আপনাকে এই সময়ের মধ্যে খেতে হবে। রাতের খাবারটা 9টার মধ্যে শেষ করতে হবে, তারও আগে যদি খাওয়া যায় সবচেয়ে ভালো। এবং ঘুম এবং খাওয়ার মাঝখানে অন্ততপক্ষে 2 ঘন্টার বিরতি দিতেই হবে। আমরা অনেকেই আছি খেয়েই ঘুমাতে চলে যাই, এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। খাওয়ার পর 2 ঘন্টা বিরতি দিতে হবে। তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি রাতের খাবারটা খাবেন, তত আপনি ভালো থাকবেন। আমরা ডিজিটালাইজেশনের যে প্রভাবে, অনেকটা যান্ত্রিকতার প্রভাবে, যেটা প্রতিনিয়ত যন্ত্রের সাথে লেগেই থাকে। আপনি দিনের শুরুটা থেকে শুরু করে ঘুমাতে যান, তখনও ডিজিটাল, বিশেষ করে বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে আসক্ত থাকে। যার ফলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক যে কার্যক্রমগুলো যেভাবে করার কথা ছিল, সেগুলো হচ্ছে না। নির্দিষ্ট একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে যায়, নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়, নির্দিষ্ট একটা গণ্ডি বা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। যার ফলশ্রুতিতে আপনার বিভিন্ন ধরনের ওয়েট গেইন থেকে শুরু করে
বিভিন্ন ধরনের মনোসংযোগে ব্যত্যয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিজের আশঙ্কা থাকে এবং একাকিত্ব বোধ করে মানুষ তখন। তো সেই জায়গা থেকে অর্থাৎ যান্ত্রিকতা থেকে একটু হলেও আপনাকে ফিরে আসতে হবে যদি আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান। তো সেই ক্ষেত্রে আমরা ডিটক্সটা জরুরি। অর্থাৎ কিভাবে আপনি এই জায়গা থেকে আহ, ফিরে আসবেন, সেটা হতে ভালো কোনো কাজের মধ্য দিয়ে, সেটা হতে পারে পরিবারের সাথে সময় কাটানোর মধ্য দিয়ে, সেটা হতে পারে পারিবারিক বন্ধন, সেটা হতে পারে আপনি নতুন কোনো কাজের মধ্য দিয়ে, সেটা হতে পারে সৃষ্টিশীল কোনো কর্মের মাধ্যমে, সেটা হতে পারে বই পড়া কিংবা পরিজনদের সাথে ঘুরতে কোথাও যাওয়া। অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে কিছুটা হলেও সময় আপনার নিজের জন্য বের করে নিতে হবে। পরিবারকে সময় দেওয়া, আসলে আমরা মানসিক স্ট্রেসে থাকলে বডিতে বিভিন্ন ধরনের রোগবালের পাশাপাশি যেমন চর্বি বেড়ে যায়, পাশাপাশি আমাদের পারিবারিক বন্ধনগুলো কিন্তু ঠুনকো হয়ে যাচ্ছে। সমাজের অসঙ্গতি কিংবা পরিবারের বিশৃঙ্খলার জন্য অন্যতম দায়ী হচ্ছে পরিবারের একে অপরের সাথে বন্ধনগুলো সুদৃঢ় না। তো সেক্ষেত্রে অন্তত পক্ষে আপনি আপনার পরিবারের সাথে যদি বিচ্ছিন্ন হয়ে যান, আপনি হয়তো ভাববেন পৃথিবী থেকে অনেক কিছু নিতে পারবেন, তা না। আসলে পরিবার আপনার শান্তির জায়গা, ভালো জায়গা, এখানে আপনি নিরাপদ, সবকিছুর জন্য নিরাপদ। তার জন্য পরিবারের সাথে সময় কাটান অন্ততপক্ষে প্রতিদিন এক বেলা হলেও। পরিবারের সাথে একটা বেলা তাদের সাথে খাবার গ্রহণ করুন। বিশেষ করে সকালের খাবারটা হতে পারে কিংবা রাতের খাবারটা, যে কোনো একটা সময় হলো তাদের সাথে সময় দিন, তাদের সাথে খাবারটা শেয়ার করুন। তাহলে অনেকটা আপনি মানসিক প্রশান্তি পাবেন। এবং খাবারের ক্ষেত্রে শেয়ারের যে মনোবৃত্তিটা, এটা আপনাকে কম খাওয়া থেকে, আপনি যখন একা একা খাবারগুলো খাবেন দেখবেন পরিমাণের অনেকটা বেশি খাবার খাবেন। যখন আপনি সবাইকে নিয়ে খাবার খাবেন, সময় নেবেন, আয়েশ করে খাবেন, খাবারটা যেমন হজম ঠিক মতো হবে, পরিপাকটা ঠিক মতো হবে, পাশাপাশি আপনি পরিমাণে কিন্তু কমও খাবেন। আমরা যারা একা খাই তারা কিন্তু পরিমাণে অনেক বেশি খাই। অতএব পারিবারিক বন্ধনগুলো সুদৃঢ় করুন, নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করুন। ভ্রাতৃত্বের বন্ধনগুলো যত বেশি সুদৃঢ় করবেন আপনি তত বেশি ভালো থাকবেন। এক নজরে আমাদের আসলে করণীয়টা কি আসলে, আমরা বলেছিলাম আসলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ফলিত পুষ্টি নিয়ে কাজ করে। আপনার খাদ্য গ্রহণ থেকে শুরু করে জীবন প্রণালী, লাইফস্টাইল, প্রত্যেকটা জায়গা যদি সঠিকভাবে আপনি যদি পালন করতে পারেন এবং দিন শেষে একজন মানুষ যদি বলতে পারে আমি ভালো আছি, এই ভালো লাগার জন্য আপনার শুরুতে যেটা দরকার সঠিকভাবে খাদ্য গ্রহণ, নির্বাচন থেকে শুরু করে সঠিক গ্রহণ এবং সঠিক ডাইজেশন সিস্টেমকে যদি ঠিকমতো রাখতে পারেন, তাহলে ফলিপুষ্ট পুষ্টির আলোকে যদি আপনি খাবার যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার বডিতে চর্বি বা অন্যান্য উপসর্গ যেগুলো দেখা দেয়, যেগুলো আপনার বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল যে ডিজিজ হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, সেগুলো অনেকাংশে কমে যাবে। ঘুম প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত আসলে। এই জন্য রাতের ঘুমটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা। কায়িক পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে। সেটা যদি রোদ্রের আলোতে হয় খুবই ভালো, তা না হলে যদি ঘরেও করেন, প্রতিদিনের 30 থেকে 40 মিনিট আপনাকে কায়িক পরিশ্রম করতেই হবে। নিজের প্রতি আস্থাশীল রাখুন। আমরা অনেকেই ভুলে যাই আমি অনেক কিছু করতে পারি, অথচ আমি নিজের প্রতি আস্থা যখন হারিয়ে ফেলি, নিজেকে যখন ছোট মনে করি, তখন বিষণ্ণতায় ভুগি, দুশ্চিন্তায় ভুগি। অতএব নিজের প্রতি আস্থা রাখুন, ভালোবাসুন নিজেকে, পারিবারিক বন্ধনগুলো সুদৃঢ় করুন। আপনার পরিবার শান্তির জায়গা, এখানে শান্তিটা খুঁজুন, আপনি ভালো থাকবেন অনেকটাই। যান্ত্রিকতা নির্ভরশীলতা কমাতে হবে। আপনি যতটা যান্ত্রিক, তার চেয়ে বেশি আপনার ক্ষতির কারণ হচ্ছে সেখান থেকে। অতএব ক্ষতির কারণ রোধতে কিছুটা সময় হলেও তার কাছ থেকে বের করে নিন, নিজের সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থাকুন। প্রতিদিন একটা হলেও ভালো কাজের সাথে সম্পৃক্ত হন। ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলুন। সদা প্রফুল্ল থাকুন। নিজে হাসুন, অন্যকে হাসাতে সাহায্য করুন, তাহলে আপনি ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। খুব সুন্দর সময় উপযোগী প্রশ্ন আসলে। আমরা অনেকেই ফ্যাটি লিভার এবং ইউরিক অ্যাসিড
সমস্যায় ভুগি। আমি যদি ফ্যাটি লিভারের কথা বলি, আসলে আমার ইন্টারনাল যে ফ্যাট বেড়ে যায়, এই ফ্যাটি লিভারের প্রবণতাটা অনেক আগে থেকে শুরু হয়। এটা আপনার হয়তো, আমি যদি বলি, এই ফ্যাটি লিভারটা বিশেষ করে একজন নিউবর্ন বেবি থেকে শুরু হতে পারে। নিউবর্ন বেবি থেকে শুরু হতে পারে। প্রথমত হলো যে আপনার যে শিশু সন্তানটা যেটা রয়েছে, যে আজকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, আমরা দেখতে পাই অনেকেই, অনেক মা আহ দুর্ভাগ্যবশত হতে পারে যে তার বুকের দুধ খাওয়াতে পারেন না। তারা দেখি অনেকটাই বাহিরের খাবারের প্রতি ঝুঁকে যায়, বিশেষ করে বিভিন্ন ফর্মুলা মিল্ক, বিভিন্ন প্রসেস মিল্ক, সেগুলো খেতে দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের মিল্কগুলোতে প্রয়োজনের তুলনায় ফ্যাট বা এই ধরনের প্রবণতা বেশি বেশি থাকে। এবং এক ধরনের আহ মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই, যে আপনি যখন বাচ্চাদেরকে এই প্রসেস মিলগুলো খাওয়াচ্ছেন, তখন যেটা হচ্ছে তারা খুব সহজে মোটা হয়ে যাচ্ছে এবং মোটা হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। তার মানে তার খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট ছিল, যে ফ্যাটটা তার ওজন যেমন বাড়িয়েছে, পাশাপাশি তার ফ্যাটি লিভার হতে সাহায্য করে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় প্রথমটা হলো যে শিশুর থেকে আমাদের যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মায়ের দুধ, অর্থাৎ মায়ের দুধের কোনো বিকল্প নেই। অর্থাৎ কোনোভাবে বাহিরের খাওয়ানো যাবে না। কোনো ধরনের ফর্মুলা মিল্ক বা প্রসেস মিল্ক বা প্রক্রিয়াজাত খাবার, এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি আপনার যদি হজম ক্রিয়াটা যদি ঠিক না হয়, যারা আমরা বড় হয়ে গেছি, আমি আগেই বলেছিলাম, যাদের হজমের সমস্যা আছে, আমরা ঠিকমতো চিবাই না, কিংবা কার্বোহাইড্রেট বা প্রসেস খাবারের প্রতি যারা বেশি ঝুঁকে যায়, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা অনেক বেশি। যারা প্রসেস খাবার খাচ্ছেন এবং ঠিকমতো খাবার হজম করার জন্য যেইভাবে চর্বণ ক্রিয়া বা চাবানো দরকার সেটা যারা করেন না, তাদের ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বেশি। বিশেষ করে যারা রাত জেগে খান, শর্করা বা ফ্যাট বা চর্বি জাতীয় খাবারগুলো রাত জেগে যারা ঘুমান না অথচ খাবার খান বারবার, তাদের ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা অনেক বেশি। তো সেক্ষেত্রে তারা এই বদঅভ্যাসগুলো পরিহার যেমন করবেন, পাশাপাশি আপনার খাবার তালিকায় ফ্রুটস ভেজিটেবলের জায়গাটুকু করে দিবেন, এইটুকু নিশ্চিত করতে হবে। ইউরিক অ্যাসিডের কথাটা যেটা এসছে, মূলত আপনার বডিতে যে খাবারগুলো আমরা স্টমাকে দেই, পাঠাই, সেটা যদি হজম অর্থাৎ ডাইজেশন না হয়ে যদি ফার্মান্টেড হয়, অর্থাৎ পচে যায়, সেখান থেকে ইউরিক অ্যাসিড ফর্ম করে, গ্যাস ফর্ম করে। যে ইউরিক অ্যাসিডটা আপনার বডিতে বাত বা আমরা যেটা মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন খাবারটা খাবেন, ভালো করে চিবিয়ে খাবেন। খাবার গ্রহণের পূর্বে যেটা করতে হবে, আপনাকে পানি খেতে খেতে হবে। খাবার খাওয়ার মাঝখানে কোনোভাবে পানি খাওয়া যাবে না। খাওয়া শেষ করার আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন। তাহলে ইউরিক অ্যাসিডের যে সমস্যাটা সেটা অনেকাংশে দূর হবে। ধন্যবাদ। আমরা আমরা বলেছিলাম যে অনেক খাবারই আসলে মুখগহ্বর থেকে সেই লালা আর মিশ্রণের মাধ্যমে, যে আমাদের টাইলিন বা এনজাইম থাকে, অ্যামাইলেজ, এই ধরনের এনজাইম যেটা আমাদের হজম ক্রিয়াকে ত্বরান্বিত করে। অর্থাৎ আপনি যখন ভালোভাবে চিবাবেন, তখনই কিন্তু এই ধরনের অ্যামাইলেজ বলেন, এই ধরনের এনজাইম বলেন, সেগুলো কিন্তু আমাদের নিঃসৃত হবে। ধন্যবাদ আপনাদের। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন, আগামীতেও থাকবেন। তবে এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনারা যেমন পালন করবেন, অন্যকে উৎসাহিত করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।